সরকার চাকরি দেবে এটা দেশের জন্য ভালো না, ইকোনমির জন্য ভালো না। আমি যতটুকু ইকোনমিক্স বুঝি, আমি ইকোনমিস্ট নই, বাট আমি প্র্যাকটিশনার, বিকজ আমি IB এর স্টুডেন্ট, আপনারা জানেন। সো আমি প্র্যাকটিশনার, প্রাইভেট সেক্টরে ছিলাম। সুতরাং সরকারি চাকরি কোনো ভালো খবর না। কেননা সরকারি চাকরি মানে একটু আগে যেটা ইঙ্গিত করছিলেন আবু আহমেদ ভাই, সেটা হলো আমাদের এক্সপেন্ডিচার বেড়ে যাওয়া। সরকারি চাকরি মানে বেতন দিতে হবে, সরকারি চাকরি মানে, আর এক্সপেন্ডিচার যদি বাড়ে, এক্সপেন্ডিচারের টাকা কোত্থেকে আসবে? আপনার আমার ট্যাক্সের পয়সা থেকে এক্সপেন্ডিচারের পয়সা আসবে। কাজে সরকারি চাকরিটা শুনতে ভালো লাগে ফর পলিটিক্যাল স্লোগান, কিন্তু আমি অ্যাজ এ প্র্যাকটিশনার ইকোনমিস্ট আমি ভয় পাই সরকারের চাকরি। চাকরি দেবে প্রাইভেট সেক্টর, চাকরি দেবে কৃষিখাত, চাকরি দেবে সেবা খাত, চাকরি দেবে ইন্ডাস্ট্রি। বাংলাদেশে যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখি, এটা কতটা রিলায়েবল? আমার প্রথম প্রশ্ন। আমি সরকারে ছিলাম এক সময়, আপনারা জানেন, বহু আগে। আমি তো প্রায় অ্যানশিয়েন্ট এখন। তো আমার সিনিয়র এখানে শুধু আবু আহমেদ ভাইকে দেখতে পাচ্ছি আমার সিনিয়র, আর কেউ বোধহয় আপনারা আমার সিনিয়র না। তো সেই হিসেবে সরকারে ছিলাম, কিন্তু বিশেষত শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিস্ট আমলে স্ট্যাটিস্টিক্স নিয়ে যা করা হয়েছে, এটা আবু আহমেদ ভাই খুব ভালো করে জানেন। আমার মনে হয় আখতারুজ্জামান সাহেবও খুব ভালো করে জানেন যে জিডিপি গ্রোথের নামে জিডিপি হিসাব যেভাবে করা হয়েছে, কিভাবে বেশি দেখানো হয়েছে। তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, সেটা এডুকেশন থেকে দেই। 90% পাস ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, SSC HSCতে 90%। কি গোল্ডেন জিপিএ 5, গোল্ডেন জিপিএ, লক্ষ লক্ষ। এবং এগুলো কিভাবে করা হয়েছে, এখানে অনেক শিক্ষক উপস্থিত আছেন, তারা ভালো করে জানেন, আমার চেয়ে তাদের ভালো জানার কথা। আমি জানি, আমাকে শিক্ষকরা বলেছেন যে তাদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হতো যে কোনো মানুষকে, কোনো ছাত্রছাত্রীকে ফেল করানো যাবে না। এবং তাদেরকে বলে দেওয়া হতো যে প্রত্যেক বছর 10 to 15% গোল্ডেন জিডিপি বেশি দেখাতে হবে। এটা নির্দেশ থাকতো আগে থেকেই। তো এটা করে আমাদের এডুকেশনের কি অবস্থা করা হয়েছে আপনারা ভালো করেই জানেন এটা। তো স্ট্যাটিস্টিক্সের এক্সাম্পল দেওয়ার জন্য আমি এই পরীক্ষায় পাশের হার এবং এই গোল্ডেন জিপিএর প্রসঙ্গ তুললাম। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, আমাদের প্রত্যেকটা সেক্টরে আসলে স্ট্যাটিস্টিক্সের এই অবস্থা। যেমন আবু আহমেদ ভাই ব্যাংকিংয়ের কথা বলছিলেন, আমি মনে করি বাংলাদেশে যদি প্রত্যেকটা ব্যাংকে আজকে ইন্ডিপেন্ডেন্ট অডিট করানো হয়, তাহলে 80% ব্যাংককে বলা হবে তাদেরকে দেউলিয়া ঘোষণা করতে হবে, যদি ইন্ডিপেন্ডেন্ট অডিট করানো হয়। কারণ তাদের যে পরিমাণ কি বলে ওটাকে, ডিফল্টেড লোনের পার্সেন্টেজ আছে, সেটাকে যেভাবে তারা হাইড করে, সেটা আমিও জানি, আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, এবং আবু আহমেদ ভাইও জানেন যে এগুলো কীভাবে করা হয়। তো সুতরাং আগে প্রয়োজন ছিল আমাদের প্রকৃত স্ট্যাটিস্টিক্সটা ঠিক করা, যে আসলে আমাদের কত জিডিপি, আমাদের আসলে জিডিপি সাইজ কত গ্রোথ হচ্ছে, এগুলো জানা দরকার। এবং আমি আশা করেছিলাম যে আগের সরকার, যেটা ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন ডক্টর ইউনূসের, তারা এই ব্যাপারে ইনিশিয়েটিভ নেবেন, তারা নিতে পারতেন। দেওয়ার নন পলিটিক্যাল গভর্নমেন্ট, কিন্তু তারা নিতে পারেন নাই, সময় কম ছিল। আবার এটা নিলে একটু সমস্যা আছে, কারণ এখন যদি আজকে সবগুলো ব্যাংকের আমরা সত্যিকারের ফাইন্যান্সিয়াল হেলথ আমরা জেনে ফেলি এবং এগুলো আমরা প্রকাশ করে দেই, তাহলে আবার জনগণের কনফিডেন্স চলে যাবে। এটা বাস্তবতা। কনফিডেন্স চলে গেলে তখন ব্যাংকিং সেক্টর চালানোই মুশকিল হয়ে যাবে। এটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকও খুব ভালো করে জানে যে আসলে অডিট করলে কি অবস্থাটা হবে। কিন্তু তারপরেও আমি মনে করি যে বেসিক যেগুলো, যেমন জিডিপি কত, জিডিপি সাইজ কত, গ্রোথ কত হচ্ছে, এগুলো জানার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্সটাকে একটু সঠিক করা দরকার। তো সে ব্যাপারে এই গভর্নমেন্ট চাইলে, বিকজ দে আর এ ইলেক্টেড গভর্নমেন্ট, তাদের ম্যান্ডেট আছে, তারা চাইলে এই কাজটা করতে পারে। এটা গেল একটা কথা আমার বাজেট নিয়ে ফার্দার আলোচনা করার আগে। তারপরে আমরা আসলে প্রধানত জিডিপি নিয়ে বেশি কথা বলি, যে জিডিপি কত হলো, জিডিপি গ্রোথ কত হলো, এবং গ্রোথের ফিগার নিয়ে বিভিন্ন সরকার যারা থাকে তারা ক্রেডিট নিতে চায়
যে আমাদের সময় এত জিডিপি গ্রোথ হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে জিডিপি গ্রোথের চাইতে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। যে সম্পদ আমার কাছে আছে সেই সম্পদের ডিস্ট্রিবিউশনটা কি হচ্ছে। এখন জিডিপির কথা বলতে বলতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 50 বছরের বেশি পার হয়ে গেছে, অর্ধ শতাব্দী আমাদের চলে গেছে। এই পিরিয়ডে আমরা যদি প্রকৃত অর্থে আমরা দেখি যে কার হাতে কত সম্পদ আছে, আমরা দেখতে পাবো যে সমাজের উচ্চ শ্রেণী যারা মেবি 10% অফ দ্য হাইয়েস্ট ইনকাম গ্রুপের কাছে 50%-এর বেশি ওয়েলথ তাদের হাতে পুঞ্জীভূত হয়েছে গত 50 বছরে। আর সমাজের নিম্নতম অংশে যদি আমরা আসি তাহলে হয়তো দেখব যে যারা ইনকাম লেভেলে লাস্ট 30% তাদের হাতে দেখা যাবে হয়তো ন্যাশনাল ওয়েলথের 10%ও তাদের হাতে নাই। এটাই হচ্ছে রিয়ালিটি। তাহলে যদি আমরা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ঠিক করতে না পারি তাহলে দেশের জিডিপি যতই বাড়ুক কমন পিপলের কি বলবো তাদের ভাগ্যের উন্নয়ন এটা সম্ভব হবে না, এটা ভাগ্যের উন্নয়ন হবে না। কাজেই আমার কাছে আমার মেম্বার অফ দ্য পার্লামেন্ট এখানে দুজন আছেন, ইয়াং মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তাদের কাছেও আমার এটাই বলার থাকবে যে তারা যখন পার্লামেন্টে কথা বলেন আপনাদের ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ নিয়ে বেশি কথা বলা উচিত, যে যাতে দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আদারওয়াইজ ওই যেটা হবে যে ধনী ব্যক্তি যারা তারা আরও ধনী হতে থাকবেন, মনে হবে অ্যাপারেন্টলি মনে হবে দেশের উন্নতি হয়েছে, জিডিপি গ্রোথ হয়ে গেছে 6%, 7%, কিন্তু তাতে করে সমাজের বৃহত্তর অংশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে না। তো এটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 3 নম্বরে আমরা একটু আসি যে জিডিপি গ্রোথ নিয়েও যদি কথা বলি তো জিডিপি গ্রোথ কোত্থেকে আসবে। বেসিক্যালি 3টা সেক্টর নিয়েই তো আমরা কথা বলি। একটা হচ্ছে কৃষি, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আর একটা হচ্ছে সার্ভিস সেক্টর। এই 3টা সেক্টরের যোগফল করেই তো আমরা জিডিপি ক্যালকুলেশন করি। তো এখন আমাদের একজন এর আগে বলছিলেন যে পেঁয়াজের দাম পাচ্ছেন না। তো কৃষি সেক্টরে যদি এরকম অবস্থা হয় যে কৃষক এত পরিশ্রম করে তার পেঁয়াজের দাম পাচ্ছেন না, আর একজন আমাকে বলছিলেন সেদিন যে তিনি ধানের দাম পাচ্ছেন না, তা তিনি ধান প্রোডাকশন করতে তার যে কস্ট হয়েছে এখন মার্কেট প্রাইস তার থেকে about 20%, 30% কম। তাহলে একজন কৃষক কিভাবে সার্ভাইভ করবে? সুতরাং যখনই আমরা বাজেট প্রণয়ন করব তখন এই কৃষি সেক্টরে যাতে তাদের অন্তত কস্ট অফ প্রোডাকশনটা তারা পেয়ে যায় কৃষকরা, সেটা এনশিওর করতে হবে। এই এনশিওর করবার জন্যে বাজেটে কি প্রভিশন লাগবে এই প্রভিশন আমাদেরকে করতে হবে। এখন কেউ হয়তো বলবেন যে তারা প্রফিটও তো করে, তো প্রফিট যেটা করবে সেটার লাভ তো আমরা নিতেই পারি ফ্রম দ্য ট্যাক্সেশন। ট্যাক্সেশন নিয়ে আমরা অনেক কথা বলেছি। প্রফিটেরটা সরকার যদি চায় তাহলে ট্রান্সপারেন্ট পদ্ধতির মাধ্যমে প্রফিটের পার্সেন্টেজ নেওয়ার সুযোগ আছে সরকারের থ্রু ট্যাক্সেশন, প্রপার ট্যাক্সেশন। কিন্তু যাতে এই প্রান্তিক চাষিরা একেবারে দেউলিয়া না হয়ে যায় তো তাদেরকে সার্ভাইভ করতে হবে। তো তাহলে একটা গেল কৃষি। সো কৃষিটাকে আমাদের 1 নম্বর হচ্ছে এনশিওর করতে হবে যে কৃষক যাতে মিনিমাম তার কস্ট অফ প্রোডাকশন তারা পেয়ে যায়, তার একটা পলিসি আমাদেরকে নিতে হবে। 1, 2 এক্সপোর্টে আমরা যদি আসি, ইন্ডাস্ট্রিতে যদি আসি, দুর্ভাগ্যজনকভাবে আবু আহমেদ ভাই হয়তো আমার সাথে একমত হবেন যে গত সরকার বলতে আমি শেখ হাসিনার রেজিমের কথা বলছি, কারণ ইন্টারিম সরকার তো মাত্র 1.5 বছর ছিল, কাজে তার পারফরমেন্স নিয়ে খুব বেশি আলোচনা করবার নাই আসলে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এই সরকারের সময় আসলে আমরা এমপ্লয়মেন্টের জন্য যে ইনভেস্টমেন্টের কথা বলে আসছি সারা জীবন, আমি এক সময় বিওএ চেয়ারম্যান ছিলাম আপনারা জানেন, আজ থেকে 20 বছর আগে। তো আমরা যেটা বলতাম যে কোয়ালিটি ইনভেস্টমেন্ট বাংলাদেশের জন্য কোনটাকে বলতাম আমরা, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। যে আমরা এভাবে হিসাব করতাম যে পার ডলার ইনভেস্টমেন্ট করে যেখানে ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, বাংলাদেশের মতো যেখানে জনসংখ্যা এত বেশি, তার জন্য ওই ইনভেস্টমেন্ট হচ্ছে কোয়ালিটি ইনভেস্টমেন্ট। তো শেখ হাসিনার আমল যদি আমরা 15 বছর চিন্তা করি অ্যান্ড অ্যানালাইজ করি, তাহলে আমরা দেখব যে সেখানে দুর্নীতি করবার জন্যে মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু কোয়ালিটি ইনভেস্টমেন্ট হয় নাই, এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ
সর্বনিম্ন ছিল, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়ই নাই। তো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যদি না হয় তাহলে আপনার এমপ্লয়মেন্ট হওয়া সম্ভব না। এমপ্লয়মেন্টের বাংলাদেশে বেসিক্যালি দুটো মেজর জায়গা, একটা কৃষিখাত আর একটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল খাত। তো ইন্ডাস্ট্রি যদি না টিকে আপনি এমপ্লয়মেন্ট করতে পারবেন না। গভর্নমেন্ট পলিটিক্যালি বলতে পারে আমি 1 কোটি লোক 2 কোটি লোককে চাকরি দেবে, গভর্নমেন্ট কোনোদিন চাকরি দেয় না, চাকরি দেয় প্রাইভেট সেক্টর। গভর্নমেন্ট কত চাকরি দেবে? এবং গভর্নমেন্ট চাকরি দেওয়াটা কোনো ভালো নিউজ না, কিন্তু আমি এটাও আপনাদেরকে বলি, সরকার চাকরি দেবে এটা দেশের জন্য ভালো না, ইকোনমির জন্য ভালো না। আমি যতটুকু ইকোনমিক্স বুঝি, আমি ইকোনমিস্ট নই, বাট আমি প্র্যাকটিশনার, বিকজ আমি IB-এর স্টুডেন্ট, আপনারা জানেন। সো আমি প্র্যাকটিশনার, প্রাইভেট সেক্টরে ছিলাম। সুতরাং সরকারি চাকরি কোনো ভালো খবর না। কেননা সরকারি চাকরি মানে একটু আগে যেটা ইঙ্গিত করছিলেন আবু আহমেদ ভাই, সেটা হলো আমাদের এক্সপেন্ডিচার বেড়ে যাওয়া। সরকারি চাকরি মানে বেতন দিতে হবে, সরকারি চাকরি মানে, আর এক্সপেন্ডিচার যদি বাড়ে, এক্সপেন্ডিচারের টাকা কোত্থেকে আসবে? আপনার আমার ট্যাক্সের পয়সা থেকে এক্সপেন্ডিচারের পয়সা আসবে। কাজে সরকারি চাকরিটা শুনতে ভালো লাগে ফর পলিটিক্যাল স্লোগান, কিন্তু আমি অ্যাজ এ প্র্যাকটিশনার ইকোনমিস্ট আমি ভয় পাই সরকারের চাকরি। চাকরি দেবে প্রাইভেট সেক্টর, চাকরি দেবে কৃষিখাত, চাকরি দেবে সেবা খাত, চাকরি দেবে ইন্ডাস্ট্রি। দুর্ভাগ্যের বিষয় হলো এক্সপোর্ট কমে যাচ্ছে, দ্যাটস এ ব্যাড সাইন। এক্সপোর্ট কমে যাওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে একটা বেসিক কারণ হলো যে আমরা গত 20-25 বছরে আমরা এক্সপোর্ট বাস্কেটটাকে ডাইভার্সিফাই করতে পারি নাই। তো এক্সপোর্ট বাস্কেট যদি আমি ডাইভার্সিফাই করতে না পারি তাহলে আমার এক্সপোর্ট কোত্থেকে হবে? কেমনে পারবে এক্সপোর্ট? শুধু গার্মেন্টস বিক্রি করে আর কতদিন আমি কম্পিট করতে পারবো? তারপরেও দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন ভিয়েতনামের কাছে হেরে যাচ্ছি RMG-তে। এটা খুবই খারাপ কথা। আমরা ভিয়েতনামের উপরে ছিলাম, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা ভিয়েতনামের নিচে নেমে গেছি। এটা যারা এখানে গার্মেন্টসের যদি কেউ থাকেন তিনি জানবেন যে আমি ঠিক কথা বলেছি। কারণ এর আগে এরকম ছিল ব্যাপারটা, চায়না 1 নম্বর, বাংলাদেশ 2 নম্বর, ভিয়েতনাম 3 নম্বর। আমরা এখন ভিয়েতনামের নিচে নেমে গেছি। ইটস এ ডেঞ্জারাস সাইন। তার মানে আপনার এক্সপোর্ট ইজ গোয়িং ডাউন। তো এক্সপোর্ট গোয়িং ডাউন এক তো হচ্ছে আমার রেভিনিউ কমে যাচ্ছে, কারেন্ট ডেফিসিট কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট একটা কথা আছে। তো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আমার বাড়বে যদি আমার এক্সপোর্ট কমে যায়, কারণ আমার ইনকাম কমে যাচ্ছে। শুধু রেমিটেন্স দিয়ে আমি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আমি সলভ করতে পারবো না, আমার এক্সপোর্ট লাগবে। তো এক্সপোর্ট কমে যাচ্ছে, তো এক তো হলো আমার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বাড়বে, 2 নম্বর হলো আমার এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে। কারণ এক্সপোর্ট কমে যাওয়া মানে আরও গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। যদি তারা এক্সপোর্ট করতে না পারে তাহলে আমার আরও কমে যাবে। সুতরাং এই গভর্নমেন্টের যেটা প্রায়োরিটি হওয়া উচিত সেটা হলো আমার এক্সপোর্ট বাড়তে হবে। তার জন্যে এখন যেগুলো RMG আছে সেটার কিভাবে বাড়ে এটা চিন্তা করতে হবে, এবং এক্সপোর্ট বাস্কেট ডাইভার্সিফাই করতে হবে। সো দ্যাটস এ জব, বিগ জব। এবং এটা যদি সরকার করতে পারে এটা বেটার দেন লেটস সে 10,000 লোককে সরকার চাকরি দিয়ে দিল। তার থেকে এটা অনেক বেটার হবে জাতির জন্যে যদি আমরা এক্সপোর্ট বাড়াতে পারি চাকরি দেওয়ার চেয়ে। আচ্ছা, এটা গেল এক্সপোর্টের ব্যাপারে। ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আসলেই আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু লজ্জাজনক, এত কম। এই ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে কোনো রাষ্ট্রের চলা সম্ভব না। কাজে ট্যাক্স আমার বাড়াতে হবে, কোন পদ্ধতিতে বাড়াতে হবে। আবার বললাম যে আজকে আমরা যেহেতু সময় নাই এই জন্যে আমরা সেক্টরাল ডিসকাশন করতে পারবো না, সেটা নিয়েও আলোচনা করতে পারতাম আমরা যে ট্যাক্স কীভাবে বাড়ানো সম্ভব, কিন্তু আজকে সেটার সময় নাই। কিন্তু বাড়াতে হবে ডেফিনেটলি। ট্যাক্স জিডিপি রেশিও মিনিমাম আপনার ডাবল ডিজিটে তো যেতে হবে। ঠিক আছে, আমি বেশি পারবো না। ওই কোরিয়ার মতো একজন বললেন 30%, ওটাও দরকার নাই। আমরা আগে 10%-এ আসি। 10%-এ আসলে পরেই আমার মনে হয় অনেক উন্নতি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি ট্যাক্স জিডিপির সাইজ দিয়ে। জিডিপির সাইজ 9 লাখ কোটি টাকা শুনলে আমার ভয় লাগে। ভয় লাগে এই জন্যে যে আসলে কি 9 লাখ কোটি টাকা খরচ করবার সক্ষমতা আছে আমাদের? এটা খরচ করতেও কিন্তু একটা সক্ষমতা লাগে। খরচ তো এমন না যে এটা উড়িয়ে দিলাম, টাকা পেয়েছি আমি উড়িয়ে দিলাম, এটা তো খরচ না। আপনাকে খরচ করতে হবে, মানে হচ্ছে লিকেজ যাতে না হয়। আমাদের মেইন প্রবলেমটা কি, যে আমাদের এডিপির টাকা লিকেজ হয়ে যায়। বা এডিপি বলতে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান।
অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট যেটা, সেটার টাকা লিকেজ হয়ে যায়। আমরা যদি লিকেজটা আটকাতে পারি তাহলে পরেই দেখবো যে আমাদের ডেভেলপমেন্ট রেট অনেক বেড়ে গেছে। তো এখন যদি আমি আরও টাকা বাড়িয়ে দিই, আউটলে বাড়িয়ে দিলাম আমি, তো বাড়ালে কী লাভ হবে যদি লিকেজও বেড়ে যায়? বরং আমি সক্ষমতা ছাড়া যদি বাজেট বাড়াই তাহলে পরে করাপশনের চান্স আরও বাড়বে, করাপশনের সুযোগ আরও বাড়বে। কাজেই এগুলো সব পলিটিক্যাল গিমিক, যে আমার সময় আমি আরও বাজেট বাড়াতে পেরেছি। এটাকে শেখ হাসিনা তাই করতো, প্রত্যেক বছর বলতো আমরা 10% বাড়িয়ে ফেলেছি বাজেট, সুতরাং বাংলাদেশে উন্নয়ন হচ্ছে।